ধন্যবাদ আপনাকে আপনার এই প্রশ্নের জন্য। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে জি। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমার অন্তর থেকে ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ, তারা যেটা পলিটিশিয়ানসরা যারা যেটা পারে নাই সেটা তারা পেরেছে। একজন পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বৈরশাসককে দেশান্তরিত করতে পেরেছে। সেই সাথে আমি সমবেদনা জানাচ্ছি যারা এই আন্দোলনে প্রায় ৩০০-র উপরে, স্বীকৃত মতে ৩০০ উপরে নিরপরাধ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে এবং বেসরকারিভাবে হাজারের উপর মৃত্যুবরণ করেছে। আমি তাদের আত্মার মাগফিরাত চাচ্ছি। আমি এই সাথে বলতে চাচ্ছি যে এই স্বৈরশাসক কিরকম দেশ থেকে পালালো, এইটা সার্টিনলি এই সরকার তো এখন নেই, প্রশাসনের মধ্যে সহযোগিতা না করলে সে এত হত্যা করার পরে কিরকম গণভবন থেকে হেলিকপ্টারে গাড়িতে করে এয়ারপোর্টে যান, এয়ারপোর্ট থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার করে দেশ থেকে পলায়ন করে, এইটা এই ছাত্র জনতার কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আপনারা যারা এই তাকে পলায়ন করার জন্য সাহায্য করেছে তাদেরকেও বিচারের সম্মুখীন হতে হবে। এর সাথে আমি আরো বলতে চাচ্ছি, যেটা মিডিয়া নিউজে জানা যাচ্ছে, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছে এবং আপনার কথাই আমি বুঝতে পারলাম এবং আনন্দবাজার পত্রিকাও তাদের একটা নিউজ সার্কুলেট করেছে, সেখানে বলা হচ্ছে ব্রিটেন শেখ হাসিনার ওখানে আশ্রয় নেওয়ার প্রার্থনা নাকচ করেছে। আমি বলতে চাই, দিল্লিতে থাকতে দিল্লি সরকারকে, বর্তমান যারা প্রশাসনে আছেন তাদেরকে বলা শেখ হাসিনাকে যাতে দিল্লির থেকে বাহিরে না যাওয়ার জন্য। তারা যদি এটা এলাউ করে তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক খুব খারাপ হবে, এটা জানিয়ে দেওয়া এবং বলে দেওয়া, এবং যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে এখন ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলা হত্যা, এই হত্যাগুলা হলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সিভিলিয়ান পপুলেশনকে সে যারা যুদ্ধে ব্যবহৃত হয় এই অস্ত্র দ্বারা উনি খুন করেছেন, ঠান্ডা মাথায় খুন করেছেন। এইগুলা হলো অপরাধ, এমন অপরাধ যেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। তাদেরকে যাতে কোনো দেশে আশ্রয় না দিতে পারে, দিল্লিকে বলা যাতে তারা যাতে তাকে ছেড়ে না দিতে এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা। এবং এটা সম্ভব হবে বাংলাদেশ থেকে তার বিরুদ্ধে খুব তাড়াতাড়ি একটা হত্যার মামলা, নৃশংস হত্যাকাণ্ড সিভিলিয়ান পপুলেশনের বিরুদ্ধে করেছে, এইটা দায়ের করে একটা ওয়ারেন্ট ইস্যু করে ইন্টারপোলকে জানিয়ে দেওয়া এবং তাকে দেশে ফিরিয়ে আনা। তাকে ইন্টারপোলের যদি ওয়ারেন্ট ইস্যু হয় তাহলে পৃথিবীর কোনো এয়ারপোর্টে তাকে ঢুকতে দেওয়া হবে না এবং এই ইন্টারপোলই তাকে দেশে ফেরত পাঠাবে। এটা হলো আমার প্রথম আবেদন। আমি ব্যক্তিগত কথা বলার আগে আমি আরো দুই এক কথা বর্তমান পরিস্থিতিতে একটু বলতে চাই। সেটা হলো, আমি সকাল থেকে মধ্যরাত থেকে মিডিয়ার মাধ্যমে। ধন্যবাদ জিল্লুর, এবং আপনার দর্শকদের শ্রোতাদের আমার অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রথমেই আমি ওইসব বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে চাই যারা গত রাতেও প্রায় 100 জনের মতো মারা গেছে এবং টোটাল আজকে সকালেও মারা গেছে।
আজকে সকালটাও মারা গেছেন। এটা এরকম বিশ্বের এরকম কার্নেজ আমার মনে হয় উইদিন দ্য কান্ট্রি এবং একটা 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 সরকার থাকতে আমার মনে হয় কখনো হয় নাই। এটা ভেরি আনফর্চুনেট, এটা বলে কোনো শেষ করা যাবে না যে ল এনফোর্সিং এজেন্সির গাড়ির মধ্যে থেকে একটা ডেড বডি আপনি রাস্তায় ফেলে দিলেন এবং সেটাকে ফেলে থেকে চলে গেলেন। আমি আগেও বলেছি আপনার সাথে, আমার মনে আছে যে এরা কি আমাদের ল এনফোর্সিং এজেন্সি না কোথাও অন্য কোথাও থেকে এসেছে। এটা প্রশ্নটা আমার এখনো থেকে যাচ্ছে। আমি যেভাবে দেখি, ডক্টর রিয়াজ তো এই বিষয়ে তিনি পড়ান, আমি যেভাবে দেখি একটি একটি পার্টি যেটা গণতান্ত্রিক পার্টি হিসাবে আত্মপ্রকাশ করেছিল, যারা যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে ৭১ করেছিল, সেখান থেকে গণতন্ত্রের যুদ্ধ করে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল, তার এই পার্টির কাছ থেকে আমি যখন ইলেকশন কমিশনে ছিলাম তখনও বলেছি পার্টির সামনে যে আপনাদের কাছ থেকে এক্সপেকটেশনটা ভেরি হাই, কারণ আপনারা বাংলাদেশের সবচেয়ে পুরাতন পার্টি এবং এবং ডেমোক্রেটিক প্রসেসের জন্য আপনারা যুদ্ধ করে স্বাধীনতা এনেছেন। সেই পার্টিটি ২০০৮ সালের নির্বাচনের পরে আর কাউকে নির্বাচন করতে দেয়নি। এটা একটা বড় ফ্যাক্টর এবং পলিটিক্যাল সায়েন্টিস্ট আমার সামনে বসে আছেন। এই 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 একটা অ্যাক্টের জন্যই যে কোনো লোককে আপনি 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 দোষী সাব্যস্ত করতে পারেন। একটা পলিটিক্যাল পার্টি, যে পার্টিটা গণতান্ত্রিক পার্টি বলে আমরা জানি, সেটাকে আমরা দেখলাম যে তিনি আর যতদিন ছিলেন আর কারোর পক্ষে ইলেকশন করাটা সম্ভব হয়েছিল না, লোকে ভোট দিতে পারেনি এবং তিনি ভোটটাকে ইচ্ছা মতো যেভাবে পেরেছেন সেভাবে করেছেন, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করেছেন। তখন আমরা বলেছি, তখন তো একটু আস্তে আস্তে বলেছি, এখন একটু পরিষ্কার বলতে চাচ্ছি যে আমার লেখাতে আমি বলেছি ইনস্টিটিউশনগুলো ধ্বংস হচ্ছে, কোনো ইনস্টিটিউশন নেই। আপনি দেখেন, শুধু শুধু যে মাত্র কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন তা নয়, এনি ইনস্টিটিউশন, যে কোনো ইনস্টিটিউশন। আমি একবার আপনাদেরকে বলেছিলাম বোধ হয় যে আমাদের এখানে একটা ক্লাব আছে যেটা রাওয়া ক্লাব, সেটা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ দিয়ে চলতো। এই মাত্র কয়েক বছর হলো সেখানে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ বাদ দিয়ে সেখানে চেয়ারম্যান বানানো হলো সিলেক্টেড। তার মানে একটা গণতান্ত্রিক চর্চা ইভেন সমাজের সকল স্তর থেকে বিলীন হয়ে গেছে। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম, তার মানে এই বিষয়টি এখন ওনার মতো একজন নেত্রী, যিনি এত বছর নেতৃত্ব দিয়েছেন এবং যিনি একজন ইলাস্ট্রিয়াস ফাদারের ডটার, তিনি এইভাবে দেশ ছেড়ে যাবেন, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এর আগেও আমরা দেখেছি এরশাদ সাহেবের ফল, কিন্তু উনি কিন্তু দেশ ছেড়ে যান নাই, উনি মাথা পেতে নিয়েছেন তার প্রবলেম করে, উনি ছেড়েও দিয়েছেন। যখনই দেখলেন যে তার পিছনে লোকজন নেই, উনি ছেড়ে দিয়েছেন। এখন আমি যেটা মনে করি, ফিউচারের কথা বলি, যেটা হয়ে গেছে, যেটা পাস্ট ইজ পাস্ট, যে অপূরণীয় ক্ষতি বাংলাদেশের হয়েছে, এটার জন্য কাকে আপনি দায়ী করবেন? এটার জন্য আমি মনে করি যে উনি নিজে দায়ী। আমি আরেকটি উল্লেখ করে তারপরে আমি ফিউচারের কথা বলছি। আমাদের ৫৭টি অফিসার মারা গেছে, ২ দিন ধরে তাদেরকে মারা হয়েছে, জঘন্যভাবে মারা হয়েছে। জি, পিলখানা হত্যাকাণ্ডের কথা বলছেন আপনি? পিলখানা হত্যাকাণ্ড জঘন্যভাবে মারা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার যে আপনার ইনকোয়ারি হলো কয়েকটা, সেই ইনকোয়ারি রিপোর্ট জনসমক্ষে আসেনি। কাজে এখানে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বোঝার আছে, সেটা আমরা বুঝতে পারিনি, বলতে পারিনি। এটা ইট বিকাম অলমোস্ট এ ট্যাবু। হয়তো যারা ফ্যামিলি আছেন তারা হয়তো সোলেস করতে পারেন, কিন্তু আমরা যারা কমরেড ইন আর্মস, আমরা কিন্তু ভুলতে পারছি না বিষয়টা। জি, আমি ফিউচারের আলোচনাটা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আমরা একটু পরে আসতে চাই। আমি বর্তমান পরিস্থিতিটা আরেকটু আলোচনা আপনাদের সঙ্গে করে নিতে চাই যে নিঃসন্দেহে গত ১৫ বছরে বাংলাদেশের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছেন সাধারণভাবে, সিভিল সোসাইটি, রাজনৈতিক দলগুলো, অনেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অনেকে গুম হয়েছেন, অনেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্টের আওতায় কারাবরণ করেছেন, অনেকে এমনি তো নানা কারণে জেলে গেছেন, পালিয়ে বেরিয়েছেন। এই সব ঘটনার প্রভাব আছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত কেউই আমরা কিছু করতে পারিনি। আমাদের তরুণ সমাজ আসলে শেষ পর্যন্ত এসে
কয়েকদিনে অসংখ্য তরুণের রক্তের বিনিময়ে এই বিজয় বাংলাদেশের জনগণ অর্জন করলো। কিন্তু এখন আমার প্রশ্ন কতগুলো আপনাদের কাছে, সেটা হচ্ছে যে এই আন্দোলন রক্তপাতের মধ্য দিয়ে তরুণদের মধ্যে একটা আকাঙ্ক্ষারও জন্ম নিয়েছে এবং সেটা তারা ব্যক্ত করেছে, এবং আমি মনে করি বাংলাদেশের জন্য সেটা খুবই জরুরি। কিন্তু সেটা তরুণদের আবার হতাশ করবার মতো কোনো পরিস্থিতি আমরা না তৈরি করে ফেলি বড়রা, সেটা নিয়ে আমার প্রশ্ন আপনাদের দুজনের কাছে। সেরকম কোনো আশঙ্কা আপনারা দেখেন কিনা? কেননা আমরা ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের তৎপরতা দেখছি, অবশ্যই তাদের তৎপরতা থাকবে, এবং আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেহেতু চাই, গণতন্ত্রের জন্য যেহেতু লড়াই, সেহেতু নির্বাচন চাই, একটা রাজনৈতিক সরকার চাই, রাজনৈতিক দল সেক্ষেত্রে ক্ষমতায় থাকবে, সেটাও আমরা চাই। কিন্তু তরুণদের আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া দরকার সেটার মধ্যে আমরা ঢুকছি কিনা সেটা একটা প্রশ্ন। গণমাধ্যমগুলোর 15 বছরের ভূমিকা আমরা জানি। সেই গণমাধ্যমগুলো দেখছি এখন যে রাজনীতিকের নাম তারা উচ্চারণ করতেন না, সেই রাজনীতিকের সাক্ষাৎকার তারা এখন সবাই মিলে প্রচার করছেন, মানে একটা হিরিক করেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে ক্রেডিটটা অন্য কারো কাছে যাচ্ছে কিনা। আর যে প্রক্রিয়ার মধ্যে এই পট পরিবর্তনটা ঘটল, যেমন সাধারণভাবে একটা ধারণা হয় যে কেউ না কেউ তাকে রেস্কিউ করে, যেমন ভারতের ব্যাপারে আমরা বহু আলোচনা করেছি যে এই একটার পর একটা নির্বাচনের মধ্য দিয়ে তাকে টিকিয়ে রেখেছে ভারত, এবং গত নির্বাচনে কেউ বলেছেন ভারতীয় ডিজাইন বাস্তবায়ন হয়েছে, কেউ বলেছেন এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে ভারত পরাজিত হয়েছে দীর্ঘমেয়াদে। এবং শেষ পর্যন্ত শেখ হাসিনাকে তারা এক ধরনের রেস্কিউ করলেন কিনা এখান থেকে, যেহেতু তারা প্রথম তিনি ইন্ডিয়াতেই গেলেন। সেটা একটা প্রশ্ন যে এখানে ভবিষ্যতে ভারত বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে চাইবে বা চেষ্টা করছে। প্রফেসর রিয়াজ, আপনি বলবেন? আমি একটু আগে বলে নেই, রিয়াজ ভাই বললে তো তারপর আর স্পেস থাকবে না। তো আপনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন, আমি খুব সংক্ষেপে যতটুকু বুঝেছি আমি ততটুকু উত্তর দেই। হ্যাঁ, এটা একটা ভবিষ্যতের চ্যালেঞ্জ আমি মনে করি। যে চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা যে অ্যাসপারেশনটা এখন আছে এই যে তরুণ প্রজন্মের মধ্যে, সেই অ্যাসপারেশনটা আমরা কতখানি ফুলফিল করতে আমরা মানে যারা থাকবেন কতখানি ফুলফিল করতে পারবেন। আমার যেটা মনে হয় এই যে ইন্টারিম পিরিয়ডটাতে একটা অনেক কিছু পরিবর্তন করার জন্য কিছু কনসালটেটিভ বডির দরকার আছে। আমরা কিন্তু আমাদের তরুণদের সাথে কখনো আলোচনা করি নাই কোনো বিষয়ে। আমরা ধরে নিয়েছি যে আমরা যা ডিসাইড করি ওটাই ঠিক, কিন্তু সেটা এখন প্রমাণিত হলো সেটা ঠিক নয়। কাজে এই যে কনসালটেটিভ বডিগুলোর কথা যেগুলো বলছি, সেটাকে আপনি সিভিল সোসাইটি বলুন, সেটাকে আপনি তরুণদের একটা কোনো সংগঠনের কথা বলুন, সেই জায়গাতে আমার মনে হয় যে একটা ইন্টারলিঙ্ক করা দরকার, একটা ইন্টার কানেকশনের দরকার আছে। যদি তা না হয় তাহলে আই এম অ্যাফ্রেড, আমি তো দুঃখিত, আমাকে অনেক গালাগালি করবেন। আমাদের এই পলিটিক্যাল পার্টি যখন এইসব করে যখন তারা পাওয়ারে যায় তখন কিন্তু তারা ভুলে যায় সব কিছু, এবং টেন্ডেন্সি আছে যে সব কিছু তার কুক্ষিগত করতে চায়, ইনক্লুডিং দ্য ইলেকশন সিস্টেম। আপনি দেখেন আমাদের এখানে কোনো নির্বাচন সিস্টেম আছে কিনা, সিস্টেমটি টোটালি ব্রোকেন। এটা ঠিক করতে গেলে আপনার আমি জানি না কতগুলো পেরেক লাগবে এটা ঠিক করতে, এবং কে ঠিক করবে সেটা বড় কথা। দেয়ারফর আমি যেটা মনে করি, দি রাইজ অফ সিভিল সোসাইটিকে আপনি স্ট্রং করতে হবে। সেখানে আপনি তরুণদের ভয়েস শুনতে হবে। আপনি তরুণদেরকে বাদ দিয়ে আপনি আপনার নিজস্ব ডিসিশন দিতে পারবেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে আমি মনে করি এখনই সময় যে আমাদের পার্লামেন্টে কোয়ালিটেটিভ রিপ্রেজেন্টেশনের প্রয়োজন আছে, এবং আমরা আমাদের কনস্টিটিউশন 25 বছর না হলে মন্ত্রী হতে পারবেন না। আমার মনে হয় ইট ইজ টু মাচ নাও। আমরা ইয়াং জেনারেশনকে পাচ্ছি না। 25 বছরের পরে যারা মন্ত্রী হচ্ছেন তাদেরকে আমরা দেখছি। ওয়াই ডোন্ট ইউ ব্রিং দ্য ব্র্যাকেট টু 20? এক। দ্বিতীয়ত হচ্ছে উই নিড এডুকেটেড পিপল ইন দ্য পার্লামেন্ট। সেই জায়গাতে একটা পরিবর্তন আনতে হবে। এখন তো দুনিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। এই পার্লামেন্টে আমি দেখছি যারা বাংলা পড়তে পারছে না লেখে, তাদেরকে পার্লামেন্টে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে পুরো সিস্টেমটাকে আমরা একটা সাইকোফেনিক সিস্টেম তৈরি করে ফেলছি। সাইকোফেনিক হতে হবে। এই যে আপনি যেটা বললেন, এই যে মিডিয়া, কোনো মিডিয়াতে আমি যেতাম, ওইসব মিডিয়ার কন্ডাক্ট দেখলে আমার কাছে হজম করতে হতো। মিডিয়া দেখাচ্ছে না। এতগুলো ইলেকশন হলো, রং, দে ওয়ার সো গ্রসলি রং, এগুলো মিডিয়া দেখাতে পারছে।
সেখানে বলা হচ্ছে হ্যাঁ খুব ভালো ইলেকশন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তারপর এই যে সাইকোফেন দ্বারা পরিচালিত পলিটিক্স, এটাকে আমার মনে হয় এই যতটুকু সময় পাওয়া যায় এর মধ্যে ঠিক করতে হবে। আর আরেকটি যেটা বিষয়টি বলবো, দি এন্ডেমিক কারাপশন, এমন কারাপশন, মানে গভর্নমেন্ট, সিটিং গভর্নমেন্ট ইজ অ্যালাউইং কারাপশন। আমি নাম বলতে চাই না, আপনার সময় যাবে, আপনি জানেন সিটিং একটা পদে থেকে করাপশন করছেন। এমনকি আমাদের এই যে আউটগোয়িং প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হাসতে হাসতে অবলীলাক্রমে বললেন যে ওনার কোন পিয়ন 400 কোটি টাকা বানিয়েছে, উনি হেলিকপ্টারে আসতো, হেলিকপ্টারে যেত। এই কথাটা একজন প্রাইম মিনিস্টার যখন বসে বলেন সারা দুনিয়ার সামনে, তাহলে এটার থেকে কি বের হয়? দেয়ারফর এই জিনিসটাকে সিল করতে হবে। জি। নেক্সট যেটা, ইনস্টিটিউশনগুলোকে আপনাকে ঠিক করতে হবে। সেই ইনস্টিটিউশনগুলো যেগুলো খামতি আছে সেগুলোকে ঠিক করতে হবে, ইনক্লুডিং জুডিশিয়ারি। যদি না করি, এই চান্স যদি